স্বাগত ৭১-এর খেলা যোগের সাথে আছি আমি কোহিনুর করা। অবশেষে কলকাতায় পা রেখেছেন লিওনেল মেসি এবং কলকাতায় কি পরিমাণ উৎসব চলছে আসলে এই মুহূর্তে। কলকাতায় না আসার পরে হয়তো বাংলাদেশেও আসতে পারতো লিওনেল মেসি, আমরা মিস করে গেছি কোনো একটা কারণে। এবার এতে লিওনেল মেসিকে ঘিরে যে উৎসবটা চলছে সেটা নিয়ে শুরুতে একটু আলোচনা করতে চাই। স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক ফয়সাল তিতুমির। ফয়সাল তিতুমির, এই লিওনেল মেসির সাথে আগে যে একবার এসেছিলেন ২০১১ সালের, আকাশ পাতাল ফারাক, কারণ তখন তিনি বিশ্বকাপ জেতেননি, এবার জিতেছেন। কলকাতায় আমরা দেখছিলাম যে তারা কিভাবে উৎসবটা আসলে করছে এবং আজকে সারাদিনের যে স্কেডিউলটা আমি দেখলাম লিওনেল মেসির, মানে সেটা আসলে অভাবনীয়। আমরা তো পারতাম আসলে লিওনেল মেসিকে পেতে নাকি? এবং লাকিলি আমরা লিওনেল মেসিকে পেয়েছিলাম। সো আর্জেন্টিনার সঙ্গে নাইজেরিয়ার প্রীতি ম্যাচ হয়েছিল বাংলাদেশে, এবং সেটা আসলে তখন একটা দারুণ ব্যাপার। ফিফা র্যাঙ্কিং এর এত পেছনের একটা দেশে লিওনেল মেসির দল এসেছে খেলতে, কিন্তু শুধুমাত্র মেসিকে ঘিরে এরকম আয়োজন আসলে বাংলাদেশে আমরা মনে হয় না আসলে চিন্তা করেছি। প্রবাবলি এক্ষেত্রে ভারত চিন্তা করতে পেরেছে, কারণ আসলে তাদের ওই যেটাকে বলে এটা আসলে মার্কেটিং একটা বড় ফ্যাক্টর, এবং ইনভেস্ট করে সেটা রিটার্ন অফ ইনভেস্টমেন্ট সেইটা বোধহয় ভারতীয় আমি বলি স্পন্সর বা কোম্পানি বা এই স্টেক হোল্ডাররা সেই সাহসটা দেখিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ওভারঅল দিস ইজ ক্রেজি। মানে আপনি যদি দেখেন, অনলাইনেও যদি দেখেন, টুইটারে ভারতে আমি দেখছিলাম যে মেসিকে ঘিরে ছোট ছোট ক্লিপ যেগুলো বের হয়েছে এয়ারপোর্টে, আমরা একটা এখানেও দেখছি ভিডিওটা, একেবারে মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ, ওই যে যেটা বলছিল 1 সেকেন্ড দেখার জন্য মানুষ ধরুন সারা রাতও দাঁড়িয়ে থেকেছে, দৌড়াচ্ছে, এইটার সঙ্গে আসলে কোনো কিছু তুলনা হয় না। এবং লিওনেল মেসির স্কেজুলের কথা আপনি বলছিলেন, কয়েক ঘন্টার জন্য তিনি কলকাতায় এসেছেন, এরপর হায়দ্রাবাদ চলে যাবেন এখান থেকে, তারপরে তিনি মুম্বাই হয়ে দিল্লি যাবেন। এবং এইখানে কিন্তু ম্যারাডোনার একটা ভাস্কর্য আছে, যে জায়গাটায় তিনি লিওনেল মেসির একটা ভাস্কর্য 70 ফুট উঁচু, তিনি নিজেই সেটা উদ্বোধন করবেন বলে মনে করা হচ্ছে। ভার্চুয়ালি করবেন যতটুকু। এক্স্যাক্টলি। তো সেইখানে হচ্ছে লিওনেল মেসির আরেকটা ভাস্কর্য, এবং মানে পুরো ভারতের যদি বলি, এই সাবকন্টিনেন্টের তো ফুটবলের, বাংলাদেশও আমরা জানি এখন কি হচ্ছে, এটা সবসময় থাকে। ভারতের ক্ষেত্রে বিষয়টা বিশেষ কারণ হচ্ছে যে এই অঞ্চলে বিশেষ করে ফুটবলের ক্রেজটা আমার মনে হয় অন্যান্য যে কোনো অঞ্চলের চেয়ে অনেক অনেক বেশি। প্রবাবলি আমরা খুব কাছাকাছি আমরা জানি বলে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল নিয়ে, কিন্তু এইখানকার মানুষ যে ফুটবল নিয়ে কতটা পাগল সেটার প্রতি আরও একটা প্রমাণ এই লিওনেল মেসির এই ভারত সফর, এবং সেটা কলকাতা দিয়ে শুরু করা। কলকাতায় লিওনেল মেসিকে এইভাবে উদযাপন, সেলিব্রেশন, এটা একটা দারুণ ব্যাপার। নিশ্চয়ই, যেটা আসলে শুরুতেই বলছিলাম যে হয়তো এবার যদি একটু চেষ্টা চরিত্র করা হতো, কারণ যে শতদ্রু দত্ত এনেছেন, মানে তার ইনিশিয়েটিভই আসলে বলা হচ্ছে মেইনলি, যদি সেভাবে আসলে যোগাযোগ করা যেত, যদিও রাজনৈতিক ব্যাপারটা এই মুহূর্তে বাংলাদেশে বেশ প্রভাব ফেলেছে বলেও মনে করা হচ্ছে। তারপরে ছোট্ট একটা ব্যাপার, যেমন দেখছিলাম যে লিওনেল মেসির যে স্কেডিউল, সেই জায়গায় একটা জায়গায় আছে যে তিনি ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুনীল ছেত্রীর সাথে মিট করবেন, দিল্লিতে গিয়ে বাইচুং ভুটিয়ার সাথে মিট করবেন, মানে তাদের সাবেক ফুটবলারদের সাথে বা লেজেন্ডারি যারা ফুটবল আছে তাদের সাথেও লিওনেল মেসির একটা সেশন হবে। আমাদের ইনফ্যাক্ট তিনি একাডেমিতেও যাবেন, এবং এটাই আসলে হওয়া উচিত। রাইট। আমাদের দেশে যখন এমিলিয়ানো মার্টিনেজ এসেছিল, আমাদের ফুটবল ফেডারেশন কিছুই জানতেন না, একদিক দিয়ে বের হয়ে গিয়েছিলেন জামাল ভুঁইয়ারা, একদিক দিয়ে তারা গিয়েছিলেন। এই যে আমরা দেখতে পেয়েছিলাম, এবং ফুটবল ফেডারেশন থেকে বলেছিল তাদেরকে নাকি জানানোই হয়নি, অথচ এমিলিয়ানো মার্টিনেজের মতো একজন বিশ্বকাপ যে গোলকিপার এসেছেন আমরা জানি না। আমরা আসলেও কি আসলে সেটা ইউজ করতে পারি কিনা? এক্স্যাক্টলি, আমরা মনে হয় এই প্রশ্নটা নিয়ে তখন কথা বলতে হতে আছে। লিওনেল মেসি এসেছেন বা এমিলিয়ানো মার্টিনেজ আসলে, ওই বিষয়টা তখন বেশি আলোচনা, যে জামাল ভুঁইয়া অনেকক্ষণ হলো বসে আছেন তার সঙ্গে দেখা করার জন্য, দেখা করতে পারছেন না বা হচ্ছে না, ওই যোগাযোগ, ওই স্কেডিউলের কোথাও ধরুন এই বিষয়গুলো থাকে না, ফুটবল সংশ্লিষ্ট ব্যাপার। এমিলিয়ানো মার্টিনেজের কথা বলেন, মার্টিনেজের সঙ্গে ধরুন আমাদের ন্যাশনাল টিমের কোনো গোলকিপারের কি 5 মিনিটের একটা সেশন রাখা যেত না, সেটা রাখা যায়নি। সেম আমার মনে হয় লিওনেল মেসি আসলেও তখন এই অব্যবস্থাপনা, আয়োজনের এগুলো হয়তো বেশি আলোচনায় থাকতো, যে কি হচ্ছে তাকে ঘিরে কেউ কিছু জানে না। এবং ফুটবল ফেডারেশন, হ্যাঁ আপনি যেটা বলেছেন একেবারেই ঠিক। এর আগে আমরা আসলে এমিলিয়ানো মার্টিনেজকে যখন আনলাম, তখন তিনিও কিন্তু অনেক বড় সুপারস্টার, বিশ্বকাপ জিতেছেন বলা যায় হয় তার, এবং তার ওই ক্যারেক্টার একটা আছে খুবই, এবং তাকে সেটা প্রপারলি কাজে লাগানো। কেন তাকে নিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে, মানে জাতীয় স্টেডিয়ামে তাকে নিয়ে কেন একটা ওরকম একটা আয়োজন থাকলো না, যেখানে আসলে সবার অংশগ্রহণ করা যায়, বরং আমরা দেখলাম যে খুবই একটা হট্টগোল পরিস্থিতি, অব্যবস্থাপনা। এবং এইটা ধরুন একদিক দিয়ে লিওনেল মেসি অবভিয়াসলি আমরা আনতে পারলে দারুণ ব্যাপার হতো, কিন্তু আসলে সেটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারতাম প্রপারলি। কারণ আপনি দেখেন আমাদের ফুটবলের ধরুন এই যে লাতিন একটা কাপ হয়ে গেল লাতিন বাংলা, এইটা ঘিরেই যে ঘটনাটা ঘটেছে, আর্জেন্টিনা এবং ব্রাজিলের ধরুন একেবারে অখ্যাত ক্লাবগুলোকে আনা হয়েছে। অ্যাকচুয়ালি তারা ক্লাবও না, যতদূর জানা গেছে তারা আসলে নিজেরা ক্লাব বানায়। এই যে মানে আমাদের জানাশোনার কত ঘাটতি, যে কারা এসেছে আসলে আমরা জানি না, কিন্তু সেটাকে এমন ভাবে প্রেজেন্ট করা হচ্ছে, ব্রাজিল আর্জেন্টিনা খেলছে উইথ বাংলাদেশ, এবং শেষ পর্যন্ত এই বিষয়গুলো উঠে আসছে
অব্যবস্থাপনা, মাঠে ঢুকে যাচ্ছে দর্শক, টিকিটের দাম অনেক বেশি, মানে কোনো কাফুকে আনার কিছুর কথা ছিল, সঙ্গেই সেই কাফু কোথায় আমরা জানি না। এক্স্যাক্টলি কোনো সিনক্রোনাইজড কিছু থাকে না। এইটা বোধহয় আমরা আসলে প্রথমত আমাদের ওই রকম, আমি জানি না আমাদের সক্ষমতা আছে, আমাদের হয়তো চেষ্টা আছে, কিন্তু সদিচ্ছাটা আছে কিনা যে আমরা একটা জিনিস প্রপারলি কোনো কিছু আসলে প্রেজেন্ট করতে চাই মানুষের সামনে, সেটা ঠিকঠাক মতো করতে পারি না। এবং এটা শুধুমাত্র ফুটবল না, আপনি সব ধরনের খেলায় দেখেন, বিপিএল হতে যাচ্ছে, আমি অবভিয়াসলি এটা নিয়েও নিশ্চয়ই আমরা কথা বলবো, সেটা ঘিরেও আপনি যতটা না খেলা স্কেজিউল আলোচনা, তার চেয়ে অনেক বেশি অব্যবস্থাপনা, এটা হচ্ছে না, এটা কি হবে, এই দলটা শেষ পর্যন্ত কি করবে, মানে এই বিষয়গুলো আমাদের কুড়ে কুড়ে খায়, এবং এটা আসলে খুবই মুশকিলের ব্যাপার। আমরা সবসময় বোধহয় পিছিয়ে যাই এই কারণে। আপনি কিভাবে সামনে এগোবেন যখন এই বিষয়গুলো আপনাকে পেছন থেকে টেনে ধরবে। নিশ্চয়ই আপনি বিপিএল আলোচনায় তুলে এনেছেন, সেই বিপিএল নিয়ে আমরা কথা বলবো। খেলার কি অবস্থা আসলে জানি না, 26 তারিখ থেকে মাঠে গড়াবে, আমি আসলে জানি না কারা খেলছে কি খেলছে, আমি সেসব নিয়ে আসলে কথা আপনার মাধ্যমে আসলে জানার চেষ্টা করব। বিপিএল নিয়ে আলোচনা করতে চাই, আমাদের সাথে আছেন ফয়সাল তিতুমির। তিতুমির, জাকের আলী প্রশ্নে সবাই জানে কেমন, যে তাকে আমরা চাই না, অথচ এই জাকের আলী ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করেছে। ইয়া রাইট, এবং খুবই ইন্টারেস্টিং, ধরুন টিমের মালিকের মানে ওনার বা মালিক পক্ষের বক্তব্যের একদিন পরে বোধহয় হেড কোচ বলছেন একই রকম কথা, একই সুরে, এটা বোঝা যায় যে টিমের ঠিক আছে, তাদের একটা ডিসিশন আছে, একটা স্ট্র্যাটেজি আছে, কিন্তু সেটা আসলে এভাবে মিডিয়াতে বলা ঠিক কতটা সমীচীন আই ডোন্ট নো, বিকজ এটা অবশ্যই আপনার দলের একেবারে একটা স্ট্র্যাটেজিক্যাল একটা ব্যাপার, যে আপনি কাকে ক্যাপ্টেন করতে চান, কেন করতে চান এবং কেন চান না, সেই বিষয়গুলো আমার মনে হয় এখনো টুর্নামেন্টে অনেক দেরি আছে, এবং এটা দলের ভেতরেই আলোচনার বিষয়। হয়তো আপনি ক্যাপ্টেন অ্যানাউন্স করতে পারেন একটা সার্টেন টাইমে, যখন আরও সামনে প্রেস কনফারেন্স করতে হবে আপনাকে। এখন কিন্তু আসলে ক্যাপ্টেনের কোনো রোল নেই, সেই বিষয়টা নিয়ে কথা বলছে যখন টিমের ওনার, অবভিয়াসলি সাংবাদিকরা জানতে চেয়েছে বলে তারা বলেছে, কিন্তু আসলেই তারা এইভাবে বলতে পারে কিনা, বলা উচিত কিনা, যেটা টিমের ওনার আমি ধরে নিলাম ঠিক আছে, তারা নতুন বোঝেনি, একজন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ক্রিকেটারকে আসলে ঠিক যেভাবে যে লাইনে কথা বলা হচ্ছে সেটা তারা বলতে পারে না। কিন্তু খালেদ মাহমুদ সুজনও দেখলাম একই রকম কথা বলছেন, যে তারা চিন্তাই করছে না জাকেরকে নিয়ে, দ্যাটস ফাইন, তারা সম্মুখে নিয়ে চিন্তা করছেন। এবং তিনি যে ব্যাখ্যাগুলো দিলেন, হ্যাঁ সিনিয়র ক্রিকেটার, কিন্তু আপনি যে কথাটা বললেন, দেখেন আমি হয়তো একই কথা বলছেন, জাকের আলী তো ভাই ন্যাশনাল টিমের ক্যাপ্টেন্সি করেছেন, এবং খালেদ মাহমুদ সুজন তাই খুব ভালো করেই জানেন, চেনেন তার ক্যালিবার সম্পর্কে। আমি ধরে নিচ্ছি তার মানে ব্যাট হাতে তিনি সেভাবে পারফর্ম করতে পারছেন না, তার উপর প্রেশার দিতে চান না বলেই তাকে ক্যাপ্টেন্সিতে রাখতে চান না। দ্যাটস প্রিটি ক্লিয়ার, এটা আপনি বুঝতেই পারছেন বিষয়টা। কিন্তু সেটা আসলে টিমের এইভাবে এসে মিডিয়াতে বলাটা আমি ঠিক খুব একটা সাপোর্ট করতে পারছি না। বাট আমি তাদের দিক থেকে যদি চিন্তা করি, হ্যাঁ দে আর অন দ্য রাইট ট্র্যাক, যে অবশ্যই আসলে তারা যদি টিমটাকে, আমার মনে হয় না যে জাকের আলী এই মুহূর্তেই ক্যাপ্টেন্সির প্রেশারটা নেওয়ার মতো অবস্থায় আছেন। সৌম্য সরকারও আসলে যে খুব সফল হবেন সেটাও আমরা বলতে পারছি না। বাট আমি শুধুমাত্র পার্টিকুলারলি জাকেরের প্রসঙ্গে বলতে চাই যে তারা যেভাবে ধরুন জাকেরকে ক্যাপ্টেন্সি চান না, সেটা যেভাবে বলছেন, এটা আসলে জাকেরের সামনের দিনগুলোতে তিনি যখন এই কথাগুলো শুনবেন, নিশ্চয়ই তিনি মিডিয়াতে দেখছেন, তিনি আসলে কিভাবে রিসিভ করেন, দল থেকে আগে থেকে তার সাথে ওই কমিউনিকেশনটা করা হয়েছে কিনা, মিডিয়াতে আসার আগে টিম ওনার বা খালেদ মাহমুদ সুজন বলেছেন কিনা যে জাকের ইউল বি প্লেয়িং অ্যাজ আ উইকেট কিপার ব্যাটসম্যান, তাহলে ইটস ওকে। এবং আমি আই হোপ যে সেটা করা হয়েছে। নিশ্চয়ই সেইটা আমরাও, সেই আশাটা আমরাও করতে চাই, কারণ তারা তো দিন শেষে বলছেন যে জাকের আলীর উপর যেন চাপ বেড়ে না যায়, মানসিক চাপ যেন তার উপর বেড়ে না যায়, সেই উল্টো এটাতে আরো বেড়ে যায় কিনা সেটা একটা চিন্তার। শুধু তো আসলে চট্টগ্রাম না, মোটামুটি কেউই এখনো পর্যন্ত তাদের ক্যাপ্টেন কে হবে সেটা ঘোষণা করেনি। এটা কি আসলে ঘোষণা করার মতো সময় হয়নি বলে আপনি মনে করছেন কিনা, বা যদি ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হতো, সে তার টিমটাকে কেমন ভাবে দেখতে চায়, টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা আরো বেশি সহজ হতো? অবভিয়াসলি এখন আমাদের তো ধরেন সবকিছু লাস্ট মোমেন্ট হয় বিপিএল এ, আপনি লাস্ট দিন পর্যন্ত আপনি অনেক কিছু দেখবেন যাচ্ছে এটা কি হচ্ছে, বা এটা দেখি কি হচ্ছে, ট্রফি আনভেলিং এ একজন আসেন, আবার ম্যাচে আরেকজন ক্যাপ্টেন্সি করে, এটা আমাদের হরহামেশা হয়ে থাকে। বাট আইডিয়ালি এটা হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত। এটা একেবারে ধরুন আপনার ওই যে আমরা যে অকশনটা হয়েছে তারও আগে আপনার একজন আইকন অথবা ক্যাপ্টেন বা কি প্লেয়ার তিনি আপনার দলের সঙ্গে থাকবেন, যেটা আমরা খুবই দুই একটা টিমে দেখতে পেয়েছি। লেটস সে রাজশাহীতে নাজমুল শান্ত ছিলেন অকশন টেবিলে, নুরুল হাসান সোহান ছিলেন রংপুরের হয়ে। সো এটা আসলে প্রত্যেকটা টিমের থাকা উচিত ছিল, এবং তারা সেখানে ওই স্ট্র্যাটেজিক্যাল একটা অংশ হবেন টিমের, যে তিনি আসলে বুঝবেন তার টিমটাকে তিনি কীভাবে চালাতে চান, কোন জায়গায় তার দুর্বলতা, কাকে কাকে দরকার, কিছু টার্গেট প্লেয়ার করে, এবং সেটা অবশ্যই ক্যাপ্টেন যত সময় পাবেন তত সুন্দরভাবে তিনি দলটাকে গোছাতে পারবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা আসলে খুবই খুবই আনরিয়ালিস্টিক আশা করাটাও, যেখানে আপনি খুব বেসিক কিছু জিনিসই ঠিক হয় না। একটা টিম এখনও ব্যাংক গ্যারান্টি দিচ্ছে কিনা আমরা সেটা নিয়ে আলাপ করছি, সেখানে একটা টিমের 11 জনের স্কোয়াড, 11 জন মানে বেস্ট 11 উইথ ক্যাপ্টেন, সেটা আসলে কে হবে সেটা দেখা যাবে যে ওই যে ট্রফি আনভেলিং এর সময় এসে মনে হবে আচ্ছা আমার তো একটা ক্যাপ্টেন লাগবে, না ওকে না, ওর সঙ্গে আমার টিম ম্যানেজমেন্টের হয়তো কোনো একটা কথা পছন্দ হয়নি, না ওকে বাদ দিয়ে আরেকজনকে তারা নিতে চাইবে। ফলে আমাদের ক্ষেত্রে এটা আসলে একেবারে লাস্ট মোমেন্টে হয় ডিসিশনটা, কিন্তু আইডিয়ালি সেটা হওয়া উচিত না। অবশ্যই আগে থেকে, যত আগে থেকে হবে একজন টিমের ক্যাপ্টেন তত বেশিভাবে তিনি টিমের সঙ্গে ইনভলভ হতে পারবেন,
দলটাকে তিনি আসলে আগে থেকে একটা পরিকল্পনা সেটাকে বাস্তবায়ন করতে পারবেন। কিন্তু আমাদের ন্যাশনাল টিমের ক্ষেত্রে আপনি দেখবেন ক্যাপ্টেন্সি নিয়ে কি রকম নাটক হতে থাকে প্রতিনিয়ত। ওয়ার্ল্ড কাপের আগে এসে আমাদের ক্যাপ্টেন চেঞ্জ হয়ে যায়, বলা হয় যে তাকে 2 বছরের জন্য সে বা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত সে, দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে। সো বিপিএল এ যেটা হচ্ছে, ধরুন এবার আসলে আমাদের ওই আশাটা করতে হবে যে 5 বছরের জন্য দেওয়া হচ্ছে, হ্যাঁ দলগুলো একটা লম্বা সময় পাচ্ছে এবং একটা রিপ্রেজেন্টেটিভ থাকা হচ্ছে যিনি এই দলটাকে, লেটস সে আমরা শুধুমাত্র সোহানের কথা জানি, তিনি রংপুরে দীর্ঘদিন ধরে আছেন। ফলে একইভাবে আসলে এরকম প্লেয়ার যদি সবগুলো ফ্র্যাঞ্চাইজিতে থাকে, আমরা নোয়াখালীর কথা শুনছিলাম, নোয়াখালীর আপনি চট্টগ্রামের কথা বললেন, সো এই দলগুলো আসলে কারোরই সেটা নাই। নিশ্চয়ই। আজকে শোয়েব আক্তার আসছেন, তিনি ঢাকার মেন্টর হবেন। গত বছর আমরা শাহিদ আফ্রিদিকে দেখেছিলাম, তিনি এসেছিলেন, যাওয়ার পরে তিনি আসলে বলেছেন তিনি টাকা পয়সা পাননি, মানে মোটামুটি যা বলার সেগুলো বলে গেছেন। এবার আশা করি আমরা সেসব হবে না। শোয়েব আক্তার যে আসছেন সেটা তো ঢাকাকে আসলে একটা বাড়তি মাইলেজ দেবে। ঢাকাকে একটা বাড়তি মাইলেজ দেবে, বাট সেটা কতটা ক্রিকেটীয় মাইলেজ দেবে আই ডোন্ট নো, বরং ক্রিকেটের বাইরের মাইলেজটা পাবে। ঢাকার এই মুহূর্তে যেটা তারা চাইছে, শোয়েব আক্তারকে আনার একটা বড় রিজন আছে, তার সঙ্গে কিছু এন্ডোর্সমেন্ট হবে, কিছু যেটা মানে ক্রিকেটের সঙ্গে কতটা রিলেটেড, যাকে যে মেন্টর বলা হচ্ছে, তিনি কতটা মেন্টরশিপ করতে পারবেন আমাদের ক্রিকেটারদের, এই টিমটার ভার্চুয়ালি নাকি করবেন শুনলাম। ডাজ ইট মেক সেন্স? মানে শোয়েব আক্তার আজকে আসছেন এবং খুবই একটা টাইট স্কেডিউল, তিনি আজকে এবং কালকে প্রবাবলি 2 দিন থাকবেন, থেকে চলে যাবেন। কিন্তু বিপিএল এর সময় তিনি থাকবেন কিনা উই ডোন্ট নো, এবং সেটা ঢাকার মালিক পক্ষ জানে না। তারাই বলেছে যে শোয়েব আক্তার বিপিএল এ প্রবাবলি অ্যাভেলেবল থাকবেন না। তাহলে এর মানেটা কি? তাকে আপনি এখন আনছেন, হ্যাঁ মার্কেটিং পারপাস, একটা ব্র্যান্ডিং হচ্ছে, আমরা এটা নিয়ে কথা বলছি, কিছু এন্ডোর্সমেন্ট হবে, কিন্তু তার আসল যে কাজটা, তাকে আসলে যেটা দরকার ছিল, যদি তিনি প্র্যাকটিসে 1 সপ্তাহ সময় দিতে পারতেন, বিপিএল এ ফুল সিজন না হোক, কয়েকটা ফেজে আইদার চট্টগ্রাম, ঢাকা বা সিলেটে একটা সময় শোয়েব আক্তার দলের সঙ্গে থাকতে পারতেন, তাহলে প্রবাবলি এটা একটা মিনিংফুল একটা ডিল হতো ঢাকার জন্য এবং দেশের ক্রিকেটের জন্য। শোয়েব আক্তারের মতো কাউকে পাওয়া, তিনি মিরপুরের মাঠে হাঁটছেন, এটা একটা দারুণ ব্যাপার। শোয়েব আক্তার রেগুলার কমেন্ট্রি করেন, তিনি থাকলে হয়তো আমরা দেখতাম যে বিপিএল এ তাকে কমেন্ট্রি প্যানেলে আনা হচ্ছে, নানানভাবে তাকে কাজে লাগানোর অপরচুনিটি আছে, কিন্তু সেই অপরচুনিটিটা আসলে আমাদের জন্য মনে হয় না যে খুব বেশি মিনিংফুল হবে যদি শোয়েব আক্তার শুধুমাত্র আজকে এসে 1 দিন 2 দিন থেকে তিনি একটা স্টান্ট আর কি, মার্কেটিং স্টান্ট হয়তো বা টিমের, সেইটার জন্য ঠিকঠাক হবে, কিন্তু তাকে ওই ক্রিকেটেও আসলে জায়গায় পাওয়াটা খুব দরকার ছিল। যেহেতু তাকে আসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর না বলে আমরা মেন্টরই বলছি, তাহলে মেন্টরশিপের কাজটাই তাকে করতে হবে। যদি ভার্চুয়ালি করতে হয়, আমার মনে হয় না সেটা খুব একটা কাজে দেবে ক্রিকেটারদের। বোঝাই যাচ্ছে আসলে আমরা চাইলেও আসলে সবকিছু পাই না, সেই জন্য শুরুতে যেটা বলেছিলাম, আমরা চাইলেও কি পারতাম কিনা, আসলে পাই না, আমাদের হয় না কোনো কিছু। নিশ্চয়ই তারপরে এখনো যে সময়টা আছে দলগুলো গুছিয়ে উঠবে, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই। ধন্যবাদ। এই ছিল এখনকার খেলা যুগের সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজের, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল, ৭১-এর সাথেই থাকুন।